হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো। অনেকের ক্ষেত্রে হয়তো নতুন জিনিস নাও হতে পারে, অনেকে হয়তো আগে থেকেই জানো, বাট অনেকের ক্ষেত্রে একদমই নতুন হওয়ার কথা। সেটা হচ্ছে বন্ধনক্রম বা বন্ড অর্ডার। তো এই ওয়ার্ডটা আমরা আসলে বইয়ে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখছি, কিন্তু আমরা আসলে ঠিকমতো বুঝি না যে আসলে বন্ড অর্ডার কী জিনিস বা বন্ধনক্রম কী জিনিস। তো আমরা আসলে আজকে এটা নিয়ে আলোচনা করব। তো এটা খুব সহজ একটা জিনিস, যদি ভালো মতো বোঝা যায়। তো দেখি কতটুকু করা যায়। তো প্রথমত বন্ড অর্ডার বা বন্ধনক্রম বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে একজোড়া পরমাণুর মধ্যে বা যে কোনো দুইটা পরমাণুর মধ্যে যতগুলো রাসায়নিক বন্ধন বিদ্যমান, সেটাই হচ্ছে বন্ড অর্ডার। তো বাংলায় শুনতে অনেক কঠিন মনে হতে পারে, একটু দেখো তাহলে ইজি মনে হবে আর কি। তো ধরো আমাদের কাছে একটা অক্সিজেন অণু আছে। তো অক্সিজেন অণুর যদি একটা স্ট্রাকচার আঁকি, স্ট্রাকচারটা দেখতে কীরকম লাগা উচিত? এটা হচ্ছে ও ডাবল বন্ড ও। তাহলে এই অক্সিজেনের দুইটা পরমাণুর মধ্যে যে কটা রাসায়নিক বন্ধন বিদ্যমান, আমরা দেখতে পাচ্ছি দুইটা বন্ধন বিদ্যমান, সেটাই হচ্ছে তার বন্ড অর্ডার। তাহলে আমরা বলতে পারবো যে এটার বন্ড অর্ডার হচ্ছে 2। আবার খেয়াল করে দেখো, ধরো যে N2 এর ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা কীরকম পাবো? N ট্রিপল বন্ড N। তাহলে এটার বন্ড অর্ডার হচ্ছে 3, কারণ আমি দেখতে পাচ্ছি নাইট্রোজেনের দুইটা পরমাণুর মধ্যে 3টা বন্ধন আছে। আচ্ছা, এরপরে যদি বলি আমি হাইড্রোজেন H2, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। তাহলে এটার ক্ষেত্রে আমরা বন্ড অর্ডার বলি হচ্ছে 1। এখন ভাই বলতে পারেন যে এগুলো তো সবাই জানে, এগুলো শেখার কী আছে? তো ব্যাপারটা হচ্ছে এই পরমাণুগুলো এবং এই অণুগুলো আমাদের জন্য অনেক পরিচিত। আমরা আসলে এগুলো লিখতে লিখতে অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য এগুলোর ক্ষেত্রে পারাটা অনেক ইজি আমাদের জন্য। বাট এইরকম অনেক ধরনের পরমাণু অণু আছে যেগুলোর আসলে বন্ড অর্ডার কত আমরা এখনও পর্যন্ত জানি না। সেই জন্যই আমাদেরকে কোনো একটা অণুর যদি গাঠনিক সংকেত লিখতে বলা হয় বা রাসায়নিক গঠন কীভাবে হয়েছে সেটা দেখাইতে বলা হয়, অনেক ক্ষেত্রে আমরা পারি না। তো যদি আমরা বন্ড অর্ডার ঠিকমতো জানি, তাহলে হয়তো আমরা এটা আর একটু ভালোভাবে পারবো। ঠিক আছে? তো আসলে এই বন্ড অর্ডারটা কীভাবে বের করে সেটা একটু আমরা জানার চেষ্টা করব। তো এটার জন্য কিছু মেথড আমি শেখাবো তোমাদেরকে। তো মেথডটা কীভাবে কাজ করে তার আগে একটু জেনে রাখো যে একটা বন্ধনক্রম বা বন্ড অর্ডার, এটার একটা ডেফিনেটলি রেঞ্জ আছে। বন্ড অর্ডারকে যে শর্টকাট আমি BO লিখছি, তো মনে রাখেন BO মানে হচ্ছে বন্ড অর্ডার। বন্ড অর্ডার অলওয়েজ 3-এর থেকে কম অথবা 3-এর সমান হবে, অথবা বন্ড অর্ডার অলওয়েজ 1-এর থেকে বেশি অথবা 1-এর সমান হবে। তাহলে বন্ড অর্ডারের রেঞ্জ হবে 1 থেকে 3-এর মধ্যে, এর থেকে কখনো বেশিও হবে না, এর থেকে কখনো কমও হবে না। আচ্ছা, তাহলে তুমি বন্ড অর্ডার কীভাবে বের করবা? তো আমরা যেটা জানি অলরেডি, ধরো যে আমরা অক্সিজেনের বন্ড অর্ডার জানি হচ্ছে 2। তো এটা কেন 2? অক্সিজেনের বন্ড অর্ডারটা 2 কেন? স্ট্রাকচার এরকম জন্যই কি 2, নাকি অন্য কোনো রিজন আছে? তো এই রিজনটা আমরা একটু বোঝার ট্রাই করি, আস্তে আস্তে বুঝি। তো O2 মানে দুইটা অক্সিজেন। তাহলে লেখেন আমার কাছে দুইটা অক্সিজেন আছে এবং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 8। দুইটা অক্সিজেন পরমাণুর জন্য ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি, তাহলে আমরা কী পাবো? 1s2 2s2 2p4। এটার জন্য আমি পাবো 1s2 2s2 2p4। ঠিক আছে? এই হলো আমার ওভারঅল ইলেকট্রন বিন্যাস। তো সবসময় আমরা কাজ করব হচ্ছে যোজ্যতা শেল নিয়ে। দ্যাট মিনস একটা পরমাণুর শেষ কক্ষপথটা নিয়ে কাজ করব। শেষ কক্ষপথ নিয়ে কেন কাজ করব? কারণ হচ্ছে আমরা জানি যে বন্ধন গঠন করার কাজগুলো শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোই করে। তাহলে এইটার শেষ কক্ষপথ হচ্ছে 2s এবং 2p, এবং এটারও শেষ কক্ষপথ হচ্ছে 2s এবং 2p। ওকে, তাহলে এখন যদি দুইটা পরমাণুর মধ্যে বন্ধন গঠন হয়, তার মানে কি দুইটা পরমাণু একটা একটার সাথে ওভারল্যাপ করবে বা একত্রিত হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যদি এই দুইটা পরমাণুর টোটাল কক্ষপথকে আমরা x ধরে নিই, দ্যাট মিন্স যতগুলা এই দুইটা পরমাণু মিলে যতগুলো অরবিটাল আছে, ধরেন যে অরবিটালের সংখ্যা হচ্ছে x, এই এক্সটাকে আমরা 2 ভাগে ভাগ করে নিব। তাহলে এখানে পাবো x/2, এখানে পাবো x/2। ঠিক আছে? তো টোটাল x মানে কি? দুইটা মিলায় হচ্ছে অরবিটালের সংখ্যাটাকে বন্ডিংয়ের জন্য টোটাল 2 ভাগে ভাগ করা হয়, x/2 দ্যাট মিনস এক্সকে জাস্ট 2 ভাগে ভাগ করা হচ্ছে। এই একটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল, বা ছোট করে আমরা বলবো হচ্ছে ABO। আর আরেকটা পোর্শনকে আমরা বলবো হচ্ছে বন্ডিং অরবিটাল। বন্ডিং অরবিটালকে আমরা ছোট করে অনেক ক্ষেত্রে BO বলতে পারবো। তো BO মানে এক্ষেত্রে আমরা বন্ডিং অরবিটাল বলতেছি। তো মনে রাখেন, যদি আমাদেরকে বলা হয় যে বন্ডিং অরবিটাল আর অ্যান্টি বন্ডিং অরবিটালের মধ্যে কে বেশি স্থিতিশীল বা কে বেশি স্টেবল, তাহলে মনে রাখবেন স্ট্যাবিলিটির ক্ষেত্রে যদি আমি চিন্তা করি,
স্ট্যাবিলিটির ক্ষেত্রে চিন্তা করলে বন্ডিং অরবিটাল ইজ মাচ স্টেবল দেন অ্যান্টিবন্ডিং অরবিটাল। আর যদি এনার্জির ক্ষেত্রে চিন্তা করেন যে কাদের এনার্জি বেশি, তখন অবশ্যই মাথায় রাখবেন যে অ্যান্টিবন্ডিং অরবিটালের এনার্জি ইজ মাচ বেটার দেন বন্ডিং অরবিটাল। ঠিক আছে, এই ছোট্ট দুইটা ক্যাটাগরি অবশ্যই মাথায় রাখবেন। এখন এই যে আমরা অরবিটালের টোটাল সংখ্যাকে, দ্যাট মিনস দুইটা পরমাণু থেকে যে টোটাল অরবিটাল পেয়েছি, এটাকে দুই ভাগে ভাগ করছি। এই দুই ভাগে ভাগ করার পর কাজগুলো কীভাবে হয়, বন্ডিংটা কীভাবে হইলো বা এদের বন্ড অর্ডারটা কীভাবে আসলো, সেটা জানার জন্য এটা আপাতত আমাদের একটু ইরেজ করতে হবে। তো আমরা একটু মুছে ফেললাম এটা। তো এরপরে আমরা একটা ছোট্ট গ্রাফের মতো দেখব। এটার ওয়াই অ্যাক্সিসটা আমাদেরকে আসলে এনার্জি রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তো এখানে আমরা দুই ধরনের অরবিটাল পাইছি, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে পি। এস অরবিটাল টোটাল কটা পাইছি? এস অরবিটাল পাইছি দুইটা এস অরবিটাল পাইছি 2। আপনি বলতে পারেন যে এস অরবিটাল আমরা পেয়েছি দুইটা। ঠিক আছে, তো এসটাকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে বন্ডিং এস আর একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং এস। তাহলে এটাকে আমরা বলি সিগমা এস, এটাকে আমরা বলি সিগমা এস। বন্ডিংটাকে আমরা বলি শুধু সিগমা এস, অ্যান্টি বন্ডিংটাকে আমরা বলবো সিগমা এস স্টার। তাহলে এটাকে যদি আমি গ্রাফে প্লট করি, তাহলে নিম্ন লো এনার্জির যেটা পাবো সেটা হচ্ছে সিগমা এস, হায়ার এনার্জির যেটা পাবো সেটা হচ্ছে সিগমা স্টার এস। তো মনে রাখেন শুধু সিগমা এসটা হচ্ছে বন্ডিং, আর যেটাতে স্টার আছে ওটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। এরপর আসেন পি অরবিটাল। পি অরবিটালকে টোটাল 3 ভাগে ভাগ করা যায়, পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে এখানে আমার পি অরবিটাল কয়টা আছে? পি এক্স, পি ওয়াই, পি জেড। এখানে আছে টোটাল 3টা। এখানে আছে কয়টা? পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে এখানে আছে 3টা। টোটাল 3টা যোগ 3টা টোটাল 6টা আছে। তাহলে 6টা আপনার কাছে পি অরবিটাল আছে। এটাকেও তাহলে 2 ভাগে ভাগ করবেন। 3টা আসবে সিগমা পি এক্স, পি ওয়াই, পি জেড, আর 3টা আসবে সিগমা স্টার পি এক্স, সিগমা স্টার পি ওয়াই, আরেকটা আসবে হচ্ছে সিগমা স্টার পি জেড। তাহলে টোটাল 3টা ভাগে ভাগ করে নিব। তাহলে এনার্জির লেভেলে যদি চিন্তা করি আমি, তাহলে 3টা আসবে লোয়ার এনার্জির আর 3টা আসবে হায়ার এনার্জির। ঠিক আছে, এগুলোকে আমরা বলবো হচ্ছে সিগমা পি, এটাকে আমরা বলবো হচ্ছে সিগমা পি স্টার। আপনি চাইলে পি এক্স, পি ওয়াই, পি জেড আলাদা করেও লিখতে পারতেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা বলছিলাম সেটা একটু আবার মাথায় রাখেন যে যেগুলো হচ্ছে বন্ডিং অরবিটাল সেগুলোর এনার্জি কম, যেগুলো অ্যান্টি বন্ডিং সেটার এনার্জি বেশি। আবার দেখেন, যেটা বন্ডিং সেটা এনার্জি কম, এটাকে আমরা বলবো বন্ডিং অরবিটাল, আর যেটা অ্যান্টি বন্ডিং সেটার হচ্ছে এনার্জি বেশি, এটাকে আমরা বলবো অ্যান্টি বন্ডিং। এবার আসল মজায় আসেন, আসলে কি হয়। আমার এই লাস্ট শেলের যে অরবিটালগুলো আছে সেগুলোতে আসলে কয়টা ইলেকট্রন আছে দেখেন। এই এস অরবিটালে এখানে আছে 2টা, এখানে আছে 2টা, দুটো 4টা ইলেকট্রন আছে। তাহলে মাথায় রাখেন একটা অরবিটালের ধারণ ক্ষমতা কত? 2। এই 4টা ইলেকট্রনের মধ্যে ফার্স্টে 2টা যাবে হচ্ছে লোয়ার, যেগুলোর এনার্জি কম যেগুলোতে বন্ডিং, বাকি 2টা যাবে হচ্ছে অ্যান্টি বন্ডিংয়ে। তাহলে আমার কাছে টোটাল 4টা ইলেকট্রন ছিল এস অরবিটালের, 4টাকে আমি বন্ডিং অ্যান্টি বন্ডিংয়ে ডিস্ট্রিবিউট করে দিছি। এবার দেখেন আমার এখানে পি অরবিটালের জন্য টোটাল কটা ইলেকট্রন আছে? এখানে আছে 4টা ইলেকট্রন, এখানে আছে 4টা ইলেকট্রন, টোটাল কটা ইলেকট্রন আছে? 8টা। তাহলে সবার আগে ইলেকট্রনগুলো কোথায় যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে? যেখানে আমার এনার্জি কম লাগে। তাহলে এই দুটো পি অরবিটালের মধ্যে এনার্জি কম লাগে কোনটাতে? যেগুলো বন্ডিং অরবিটাল সেগুলোতে, কারণ এগুলোর এনার্জি লেভেল নিচু, কম। তাহলে ফার্স্টে একটা করে ফিল আপ করবে এবং তারপরে হুন্ডের নীতি অনুযায়ী পরবর্তী ইলেকট্রনগুলোতে ফিল আপ হবে। তাহলে কয়টা ইলেকট্রন ব্যবহার করলাম আমি? 6টা। আরও 2টা আছে, বিকজ আমাদের টোটাল হচ্ছে 8টা। তাহলে বাকি 2টা হুন্ডের নীতি অনুসারে অ্যান্টি বন্ডিংয়ে চলে যাবে। তাহলে বন্ডিংয়ে পেলেন 6টা, অ্যান্টি বন্ডিংয়ে পেলেন 2টা। ঠিক আছে, তাহলে এখন আমরা বের করব হচ্ছে বন্ড অর্ডার। বন্ড অর্ডার বের করার জন্য একটা ছোট্ট সূত্র মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে এরকম: বন্ড অর্ডার ইজ ইকুয়াল টু নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2। এই ছোট্ট ফর্মুলাটা ইউজ করে আমরা এখান থেকে বন্ড অর্ডারটা বের করতে পারবো। আচ্ছা,
তাহলে একটু খেয়াল করে দেখেন, এটা বন্ডিং আর এরা হচ্ছে বন্ডিং। তাহলে টোটাল বন্ডিং ইলেকট্রন কয়টা আছে আপনার কাছে? এখানে আছে 2টা, এখানে আছে 6টা। তাহলে 6 আর 2 8। তাহলে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন হচ্ছে 8। এরপরে দেখেন এখান থেকে কি বিয়োগ করব আমি? নাম্বার অফ অ্যান্টিবন্ডিং ইলেকট্রনগুলো বিয়োগ করব। তাহলে অ্যান্টিবন্ডিং কয়টা আছে? এখানে আছে 2টা, এখানে আছে 2টা। টোটাল কয়টা? 4টা ডিভাইডেড বাই 2। তাহলে 8 - 4 হচ্ছে 4/2, দ্যাট মিনস হচ্ছে 2। তাহলে অক্সিজেনের 2টা পরমাণুর মধ্যে রাসায়নিক বন্ধন কয়টা থাকে? 2টা থাকে, যেটা আমরা অলরেডি এখানে পাইছি, ও ডাবল বন্ড ও। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। অ্যান্ড যদি বুঝে থাকেন, এখন আপনি বলতে পারেন ভাই আমরা এটা এমনিতেই জানি, এত কষ্ট করার কোনো দরকার ছিল না, এর থেকে আমাদেরকে অন্য কিছু দেখান যেটা দিয়ে মনে হবে যে বন্ড অর্ডার আমাদের দরকার আছে। জি, আপনাদেরকে ওটাই দেখাবো। তো ওটা দেখার জন্য আমরা ডিফারেন্ট কিছু একটা দেখি। ধরেন যে অক্সিজেন হয়ে গেছে, এটার খেলাধুলা শেষ। এরপরে আসেন যে ধরেন আপনাকে যদি জিজ্ঞেস করি যে CO এই দ্বিপরমাণুটার মধ্যে কয়টা বন্ধন আছে? অনেকেই ভুল করেন, অনেকে বলেন যে ভাইয়া C ডাবল বন্ড ও, অনেকে বলেন C ট্রিপল বন্ড ও, অনেকে বলেন C 4টা বন্ডও বলে ফেলেন অনেকে। আচ্ছা, তো আসলে কয়টা বন্ধন আছে কার্বন আর অক্সিজেনের মধ্যে? রাসায়নিক বন্ধন কয়টা, এটা অ্যাকচুয়াল কত সেটা আমরা এখন বের করব, ঠিক আছে? তো এটা বের করার জন্য প্রথম যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাসটা জেনে নেবেন। কার্বনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে পারমাণবিক সংখ্যা 6-এর বেসিসে 1s2 2s2 2p2। এটাকে আমি ভেঙে লিখলাম 2px1 2py1 অ্যান্ড 2pz0। আচ্ছা, এরপর আসেন অক্সিজেন আছে, এটা হচ্ছে 8। তাহলে 1s2 2s2 2px2 2py1 2pz1। তো আশা করি ইলেকট্রন বিন্যাসটা ঠিক আছে। এরপর আমাদের কিছু চিত্র লাগবে, চিত্রটাতে আমরা ফোকাস করব। তো এটার জন্য আমরা অরবিটালগুলো এঁকে নিতে পারি। 2টা s পাবো আর p পাবো হচ্ছে 3টা করে, 1 2 3 1 2 3। তাহলে ওভারঅল এখানে আমরা কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে আমার সিগমা p স্টার, এটা হচ্ছে আমার সিগমা p, এটা হচ্ছে আমার সিগমা s স্টার, এটা হচ্ছে আমার সিগমা s। তো স্টার মানে হচ্ছে অ্যান্টি বন্ডিং, স্টার ছাড়া মানে হচ্ছে বন্ডিং, এটা হচ্ছে আমার অ্যান্টি বন্ডিং, এটা হচ্ছে আমার বন্ডিং। ওকে ফাইন। তো আমরা ইলেকট্রন বিন্যাস পেয়ে গেছি এটার বেসিসে। এখন ইলেকট্রনগুলোকে সাবমিট করব। তাহলে লাস্ট সেল হচ্ছে এরা। তাহলে এসকে 2 ভাগে ভাগ করছি, এসে টোটাল ইলেকট্রন আছে 2টা 4টা। তাহলে বন্ডিংয়ে যাবে ফার্স্টে 2টা, বাকি 2টা অ্যান্টি বন্ডিংয়ে যাবে। এরপরে আসেন পিতে। পিতে টোটাল ইলেকট্রন কয়টা আছে দেখেন, 2 3 4 5 6 নাই আর। তাহলে টোটাল আছে হচ্ছে 4 আর 2 6। আপনাদের পি অরবিটালে টোটাল 6টা ইলেকট্রন আছে। তাহলে 6টা ইলেকট্রন কই যাবে? 1 2 3 4 5 6। তাহলে লোয়ার এনার্জির বন্ডিং অরবিটালগুলোতে শুরুতে যাবে 6টা ইলেকট্রন। এবং আর কি কোনো ইলেকট্রন বাকি আছে? যেহেতু পি অরবিটালে আর কোনো ইলেকট্রন বাকি নাই, তাহলে কেউই অ্যান্টিবন্ডিংয়ে যাবে না। আসলে পি এর অ্যান্টিবন্ডিংটা তাহলে কি থাকবে? ফাঁকাই থাকবে। ওকে, তাহলে আমরা টোটাল আমাদের ইলেকট্রন কনফিগারেশনের কাজ হয়ে গেছে। এনার্জির যে গ্রাফ আছে সেই গ্রাফে আমরা বসাই দিছি। এখন আমাদেরকে বন্ড অর্ডার বের করতে হবে। বন্ড অর্ডার মানে আমরা কি বলেছি? নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টিবন্ডিং ইলেকট্রন বাই 2। তাহলে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন কয়টা দেখেন, এখানে আছে 2টা, এখানে আছে 6টা। তাহলে 6 আর 2 8। তাহলে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন হচ্ছে 8 মাইনাস নাম্বার অফ অ্যান্টিবন্ডিং ইলেকট্রন, এখানে আছে 2টা, এখানে একটাও নেই। তাহলে অ্যান্টিবন্ডিং হচ্ছে 2টা, তাহলে অ্যান্টিবন্ডিং 2টা বিয়োগ করে দিলাম, ডিভাইডেড বাই 2। তাহলে 8 - 2 হচ্ছে 6/2, তার মানে হচ্ছে 3। তাহলে কার্বন আর অক্সিজেনের মধ্যে বেসিক্যালি 3টা বন্ধন বিদ্যমান। সো আমরা লিখতে পারবো CO এর স্ট্রাকচার, এক্স্যাক্ট স্ট্রাকচার হচ্ছে C ট্রিপল বন্ড ও। আশা করি আমরা আর কখনো এই জিনিসটা ভুল করব না। ওকে, তো আমরা যেহেতু এটার বেসিক জিনিস বুঝে গেছি, একটা জিনিস খেয়াল করে দেখেন, অনেক ক্ষেত্রে অলওয়েজ এস অরবিটালে 2টা ইলেকট্রনই থাকতেছে। তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা চাইলে এটাকে বাদ দিতে পারি, লাইক আমরা এস জিনিসটা হিসাব না করে শুধুমাত্র পি দিয়ে হিসাব করতে পারি, তাতেও আমাদের কোনো সমস্যা আসলে নাই। তো এখন আমরা একটা ডিফারেন্ট কিছু শিখব। তো একটু দেখেন, ধরেন অক্সিজেনের যে অণুগুলো আছে এগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের আয়ন আসে। তো আমরা কয়েকটা আয়ন নিয়ে কাজ করব। ধরেন O2 মাইনাস O2 2 মাইনাস
আরেকটা হচ্ছে O2 প্লাস। তো অক্সিজেনের ক্ষেত্রে 4 ধরনের ক্যাটাগরি আমরা পাই। এটা অক্সিজেনের অণু, এটা হচ্ছে সুপার অক্সাইড, এটা হচ্ছে পারঅক্সাইড, এটা হচ্ছে তো আপনার জটিল যৌগের ক্ষেত্রে অ্যানায়ন হিসেবে ইউজ করা হয়। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে এদের বন্ড অর্ডারগুলো কী হবে, এদের স্ট্যাবিলিটি কীরকম হবে, এদের বন্ড লেন্থ কীরকম হবে, এদের এনার্জি স্ট্রাকচারগুলো কীরকম হবে, সব কিছু আমরা এখান থেকে জানার ট্রাই করবো। ওকে, তাহলে এই প্রথমটার ক্ষেত্রে আসেন O2 এটার ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কত জানেন? পারমাণবিক সংখ্যা আপনি জানেন হচ্ছে 8। আচ্ছা, আমরা একটু গ্রাফটা এঁকে নেই। আমরা এস অরবিটাল কনসিডার করবো না, শুধুমাত্র পি দিয়ে কাজ করব। আচ্ছা, তাহলে দেখেন শুধুমাত্র যদি পি দিয়ে কাজ করেন, এটা হচ্ছে আমার সিগমা পি, এটা হচ্ছে সিগমা পি স্টার, এ স্টার নিলাম না। তাহলে এখানে যেহেতু অক্সিজেন আছে 2টা, তাহলে একটা 2টা প্রত্যেকেরই হচ্ছে 8 তাহলে 1s2 2s2 2p4 1s2 2s2 2p4, এটা আমি জাস্ট লিখলাম। এরপরে আসেন এস অরবিটাল বাদ দিলাম, শুধু 2p নিয়ে কাজ করব। 2pতে টোটাল ইলেকট্রন আছে কয়টা? 4টা 8টা, তার মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। বন্ডিং আছে টোটাল 6টা, অ্যান্টি বন্ডিং আছে 2টা। তাহলে এটার ক্ষেত্রে যদি আমি বন্ড অর্ডার বের করতে চাই, তাহলে বন্ড অর্ডার অফ O2 কি হবে? এখানে আমার বন্ডিং অরবিটাল কয়টা আছে, বন্ডিং ইলেকট্রন কয়টা আছে? 6টা আছে। তাহলে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, এটা আছে 2টা, ডিভাইডেড বাই 2। তাহলে 3/2 মানে হচ্ছে আমার কত আসবে? এটা আসবে 2। তাহলে 6 - 2 ভাগ 3 মানে 4/2 মানে হচ্ছে 2। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমার বন্ড অর্ডার হচ্ছে 2। আচ্ছা, এরপর আসেন BO অফ O2 মাইনাস বের করবো আমি। O2 মাইনাস মানে কি? আপনার তো এখানে 4 4 8টা ইলেকট্রন আসেই, প্লাস এখানে আরেকটা এক্সট্রা ইলেকট্রন আসছে। এক্সট্রা ইলেকট্রন আসলে কী করবেন আপনি? ওটাকে অবশ্যই অ্যান্টিবন্ডিংয়ে পাঠিয়ে দিবেন, কারণ আপনার কাছে আর কোনো জায়গা নেই। ওকে, তো জায়গা যদি না থাকে সেক্ষেত্রে আমি কী লিখব? 6, তাহলে বন্ডিং ইলেকট্রন 6টা, অ্যান্টিবন্ডিং একটা এক্সট্রা আসছে, তার মানে হচ্ছে -3 ডিভাইডেড বাই 2। তাহলে এটা আসে হচ্ছে আমার 6 - 3 মানে 3/2, দিস উইল বি 1.5। ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন বন্ড অর্ডার অফ O2 2-, এটা কত হবে? 2- মানে কি? এখানে একটা ইলেকট্রন এক্সট্রা ছিল, এবার 2টা ইলেকট্রন এক্সট্রা আসছে। 2টা ইলেকট্রন এক্সট্রা আসলে কী হবে? আপনার অ্যান্টিবন্ডিংয়ে আরেকটা নতুন ইলেকট্রন আসবে। তো সেক্ষেত্রে অ্যান্টিবন্ডিং ইলেকট্রন একটা বৃদ্ধি পাইলো। তাহলে বন্ডিং ইলেকট্রন কয়টা আপনার? বন্ডিং ইলেকট্রন হচ্ছে আমার 6টা বন্ডিং ইলেকট্রন মাইনাস একটা অ্যান্টিবন্ডিং কয়টা দেখেন? 1 2 3 4, তাহলে 4/2, তাহলে এটা কত আসে? এটা আসে 1। আচ্ছা, অ্যান্ড ফাইনালি লাস্টে যেটা আছে O2 প্লাস, তাহলে বন্ড অর্ডার অফ O2 প্লাস কত হবে? O2 প্লাস মানে কীভাবে বলেন তো? প্লাস মানে হচ্ছে অক্সিজেনের টোটাল 4 4 8টার ইলেকট্রন এবং একটা ইলেকট্রন বাদ দিয়ে দিছে, তার মানে একটা ইলেকট্রন কম আছে। সেক্ষেত্রে কী হবে? এগুলো থাকবেই না, এগুলো তো থাকবেই না। সাথে ইলেকট্রন কয়টা হবে? 4 4 8, তার মধ্যে একটা ইলেকট্রন নাই, তাহলে 7টা ইলেকট্রন। তাহলে এখানে আছে 6টা, এখানে থাকবে আরেকটা 7টা। আচ্ছা, তাহলে বন্ডিং ইলেকট্রন কয়টা পাচ্ছেন? 6টা। অ্যান্টিবন্ডিং কয়টা পাচ্ছেন? একটা, ডিভাইডেড বাই 2। তাহলে কত পাবেন? আপনি পাবেন হচ্ছে 5/2 মানে 2.5। তাহলে ওভারঅল এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এই স্ট্রাকচার বা বন্ড অর্ডার আমরা পাইলাম। এই বন্ড অর্ডার থেকে আসলে আমরা অনেক কিছু বলতে পারি। এখান থেকে আসলে আমাদের কিছু অবজারভেশন আছে। প্রথমত আপনি বলতে পারেন, ভাই বন্ড অর্ডারগুলো আবার ফ্র্যাকশন মানে দশমিক কেন হচ্ছে? দশমিক কেন হচ্ছে এটা বোঝা কঠিন কিছু না, দেখেন কেন হইতেছে। O2 মানে কি? O2 মানে হচ্ছে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, এটা তো বুঝেন। এরপর আসেন O2 মাইনাস মানে কি? O2 মাইনাসের বন্ড অর্ডার আপনি পাচ্ছেন 1.5। কেন পাচ্ছেন বলেন তো? কারণ অক্সিজেনের মধ্যে ডেফিনেটলি একটা বন্ধন আছে, আরেকটা কী চার্জ আছে? মাইনাস চার্জ আছে না? এখন প্রশ্ন হচ্ছে আপনি মাইনাস চার্জ কাকে দিবেন? এই অক্সিজেনকে মাইনাস দিবেন নাকি এই অক্সিজেনকে মাইনাস দিবেন? অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে মাইনাস চার্জ দুজনের কাছেই থাকে এবং সেটা রেজোন্যান্স আকারে থাকে। তাহলে মাথায় রাখবেন, বন্ড অর্ডার যদি কখনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ হয়, তার মানে ওখানে কি আছে? রেজোন্যান্স আছে। তাহলে একটা পূর্ণ বন্ধন আর একটা রেজোন্যান্স মানে দশমিক বা হাফ। ওকে, এরপরে আসেন O2 2-, এটার কত আসছে? এইটার বন্ড অর্ডার আসছে 1। কেন 1 আসছে? কারণ হচ্ছে অক্সিজেন আর অক্সিজেনের মধ্যে একটা পূর্ণ বন্ধন আছে এবং এখানে মাইনাস চার্জ 2টা আছে, তার মানে এর একটা মাইনাস চার্জ, এর একটা মাইনাস চার্জ, এবং এই মাইনাস চার্জ নিয়ে কোনো মারামারি নাই অবশ্যই। কারণ কি? 2টা চার্জ আছে, দুইজনের 2টা, ডান, ডিস্ট্রিবিউটেড ভালো মতো। আচ্ছা, এবার আসেন O2 প্লাস। O2 প্লাস
এমনিতে অক্সিজেনের তাহলে বন্ড অর্ডার কত পেয়েছেন 2.5। 2.5 মানে কি অক্সিজেনের 2টা ডাবল বন্ড আছে, খুব ভালো কথা, আর একটা প্লাস চার্জ আছে। এখন প্রশ্ন হচ্ছে এই প্লাস চার্জ কাকে দিবেন, এই অক্সিজেনটাকে দিবেন নাকি এই অক্সিজেনটাকে দিবেন? তো যেহেতু এখানে কনফিউশনালি কী হবে, এদের মধ্যে রেজোন্যান্স চলে আসবে, তাহলে এই প্লাস চার্জের একটা রেজোন্যান্স আছে এবং এই রেজোন্যান্স থাকার কারণে একটা এক্সট্রা 0.5, তাহলে 2.5। তাহলে আশা করি দশমিকের ব্যাপারগুলো বুঝতে পারছেন। এখন এখান থেকে আমরা আরও কিছু সম্পর্ক নির্ণয় করতে পারি। কী কী ধরনের সম্পর্ক নির্ণয় করতে পারি? যেমন আমরা প্রথমত বলতে পারি যে বন্ড লেন্থ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক অফ বন্ড অর্ডার। তাহলে কি বুঝতে পারলেন? বন্ড অর্ডার যত বেশি হবে বন্ধন দৈর্ঘ্য বা বন্ড লেন্থ তত কম হবে, বন্ড অর্ডার যত কম হবে বন্ধন দৈর্ঘ্য তত বেশি হবে। ঠিক আছে? তাহলে একটা সিম্পল থিওরি মাথায় রাখেন যে বন্ড অর্ডার যত কম বন্ধন দৈর্ঘ্য তত বেশি। দ্যাট মিন্স একটা দুইটা পরমাণুর মধ্যে আমার বিওর মানটা বা বন্ড অর্ডার মানটা যত কম হবে তাদের বন্ধনের যে দৈর্ঘ্যটা সেটা তত বেশি হবে। এটা কীভাবে বুঝাই? মনে করেন এটা হচ্ছে একটা অক্সিজেন অক্সিজেন বন্ধন আর হচ্ছে এটা একটা অক্সিজেন অক্সিজেন বন্ধন, তাহলে এটার বন্ড লেন্থ কম, এটার হচ্ছে বন্ড লেন্থ বেশি। তো এইটা আসলে কোনটার বেশি কোনটার কম এটা হচ্ছে আমি বন্ড অর্ডার দেখে বলতে পারবো। ঠিক আছে? তাহলে একটু আসেন, তাহলে কি বুঝলেন? বন্ড অর্ডার যত কম হবে বন্ড লেন্থ তত বেশি হবে। তাহলে সব থেকে কম কার, সেটা হচ্ছে O2 মাইনাস। তাহলে এটার বন্ধন দৈর্ঘ্য O2 2 মাইনাসের সব থেকে বড়। 1-এর পরে কি আছে 1.5, তারপরে হবে হচ্ছে তাহলে O2 মাইনাস। 1.5-এর পরে আছে 2, তাহলে তারপর হবে শুধু O2 এবং তারপরে হবে হচ্ছে O2 প্লাস। এটা হচ্ছে তাদের বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্যের একটা ক্রম। ঠিক আছে? আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা। স্থিতিশীলতার ক্ষেত্রে মনে রাখবেন, আমরা একটু লিখে দিই যে বন্ড অর্ডার বা স্ট্যাবিলিটি ইজ প্রপোর্শনাল টু বন্ড অর্ডার। তো বন্ড অর্ডার স্ট্যাবিলিটির প্রপোর্শনাল কীভাবে হয় দেখেন, এখানে আমার বন্ড অর্ডার কোনটা সব থেকে বেশি? সব থেকে বেশি হচ্ছে O2 প্লাসের, তাহলে O2 প্লাসের স্ট্যাবিলিটি সব থেকে বেশি। তাহলে আমরা লিখব O2 প্লাসের স্ট্যাবিলিটি সব থেকে বেশি। তারপরে কি আছে? এরপরে আছে হচ্ছে শুধু O2। তারপর কি আছে? তারপর আছে হচ্ছে আমার O2 মাইনাস এবং তারপর আছে হচ্ছে O2 2 মাইনাস। তাহলে এইটা হচ্ছে তাদের স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতার একটা ক্রম। আশা করি সবাই বুঝতে পারছেন। তো মনে রাখবেন আমরা যে স্ট্র্যাটেজি বা টেকনিকটা এখানে শিখলাম, এই স্ট্র্যাটেজিটা হচ্ছে শুধুমাত্র দ্বিপরমাণুক যে অণুগুলো আছে শুধু সেগুলোর জন্য প্রযোজ্য। দ্যাট মিনস যেগুলোতে শুধুমাত্র 2টা পরমাণু থাকবে। লাইক কী ধরনের এক্সাম্পলগুলো হতে পারে? যেমন নাইট্রোজেন, অক্সিজেন, তারপর হচ্ছে ফ্লোরিন, তারপর আমরা বলতে পারি CO, তারপরে CN মাইনাস, N2 প্লাস। এদের ক্ষেত্রে শুধুমাত্র দ্যাট মিনস এই ধরনের দ্বিপরমাণুক জিনিসগুলোর ক্ষেত্রেই এই বন্ড অর্ডার জিনিসটা প্রযোজ্য। তো আপাতত আজকে এই পর্যন্ত থাকুক। আমরা বন্ড অর্ডার নিয়ে ফার্দার আরও আলোচনা করব, আরও অনেক সমস্যার সমাধান করব। তো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন।